তো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিফটি ব্যাংক নিফটি নিয়ে ডিসকাশন করব আগামী সপ্তাহে কিরকম থাকতে পারে। সবার প্রথমে বলি যে মার্কেট কিন্তু 6 উইকস ধরে মার্কেট কন্টিনিউয়াস ফল হচ্ছে। তো 6 উইকস ধরে কন্টিনিউয়াস ফল হওয়ার ফলে মার্কেট তো একটা ওভারসোল জোনে চলেই এসছে। এবার বক্তব্য হচ্ছে বাউন্সটা যে নেবে মার্কেট, বাউন্স তো অবভিয়াসলি বাউন্স নেবে, কিন্তু মার্কেট এখান থেকে আরও 200 পয়েন্ট নিচ থেকে নেবে কি 100 পয়েন্ট নিচ থেকে নেবে, কি যেখানে লো বানিয়েছে ফ্রাইডেতে সেই যা এরিয়া থেকে নিলে কি সেরকম স্ট্রাকচার তৈরি হবে, মোটামুটি এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুব ইম্পর্টেন্ট। বাউন্স ডিউ আছে মার্কেটে, এটা ক্লিয়ার, কিন্তু মার্কেট কোন লেভেল থেকে বাউন্স নিলে কোরকম স্ট্রাকচার তৈরি হতে পারে সেই নিয়ে আজকে ডিসকাশন করব। খুব ইম্পর্টেন্ট ভিডিও, সম্পূর্ণ দেখবেন। তো চলুন আগে চার্টে যাওয়া যাক, তারপরে আদার্স আলোচনা করব স্টকস নিয়ে। তো তো মার্কেট দেখুন, আমি যদি এখানে দেখাতে চাই, মার্কেট এখানে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ অলরেডি কমপ্লিট করেছে, এবার ফার্স্ট ওয়েভ কিন্তু এক্সটেন্ডেড হয়েছে। ফার্স্ট ওয়েভে প্রপার 5 দেখুন, আমি 15 মিনিটসের চার্টে নিয়ে যাচ্ছি। 15 মিনিটসের চার্টে প্রপার বোঝা যাবে। এই দেখুন 5, 1 2 3 4 5, এই 5টা ওয়েভে একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে, যেটা এক্সটেন্ডেড ওয়েভের মধ্যে পড়ছে। দেন সেকেন্ড ওয়েভ, দেন আমি এটা ভেবেছিলাম বা এখনও স্টিল নাও ইনট্যাক্টই আছে আপাতত, যদি কোনো স্ট্রাকচারে চেঞ্জেস না, চেঞ্জেস কোন জায়গায় হতে পারে সেটা আমি বলে দেবো। তো এখানে ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে, এখানে সেকেন্ড ওয়েভ কমপ্লিট করেছে। আমরা এখানে আমি বলেছি এটা থার্ড ওয়েভের ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ, এটা থার্ড লেগ। এবার থার্ড লেগে এই যে রিসেন্টলি বাউন্সটা এসছে, এই বাউন্সটা আমাকে একটুখানি সন্দেহ তৈরি করেছে। কারণ জেনারেলি কোনো ইম্পালসিভ স্ট্রাকচারে ফার্স্ট ওয়েভে বা যে কোনো সে থার্ড ওয়েভের হতে পারে বা ফার্স্ট ওয়েভের ফার্স্ট লেগে হতে পারে, যে কোনো স্ট্রাকচারে ফার্স্ট ইয়াতে জেনারেলি এই টাইপের প্যাটার্ন ওয়াইজ যে ফোর্থ ওয়েভ বা এই যে ওয়েভটা এসছে, এটা দেখুন সেকেন্ড ওয়েভে এইখানে যদি ফার্স্ট হয়ে থাকে, সেকেন্ড হয়ে থাকে, থার্ড হয়ে থাকে, ফোর্থ হয়ে থাকে, এটা ফিফথ হয়ে থাকে, তো এই ফোর্থ লেগটা এই সেকেন্ড ওয়েভের ভেতরে ঢুকে গেছে। এটা জেনারেলি আমরা লিডিং ইম্পালস বা এন্ডিং ডায়াগোনালের প্যাটার্নে আমরা দেখে থাকি। তো এইটা কি, তাহলে এখানে একটা সন্দেহটা এখানে তৈরি হয়েছে। তো সন্দেহটা কি, সেটা হচ্ছে এইটা কি, এই যে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ হয়ে গেছে, এখানে থার্ড ফোর্থ, এটা কি ফিফথ ওয়েভ তাহলে? আর যদি ফিফথ ওয়েভ হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স কিন্তু ডিউ আছে, এবং বড় বাউন্স ডিউ আছে। কারণ জেনারেলি যেখানে ফার্স্ট ওয়েভ এক্সটেন্ডেড হয় সেখানে যে বাউন্সটা আসে, সেই বাউন্সটা মোটামুটি সেকেন্ড ওয়েভের প্রাইস জোন অবধি যেতে পারে। যদি বলতে চাই, মোটামুটি এই 25,000 250 এই জোনে আশেপাশে ইজি আসতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা এরিয়া রয়েছে, যেখানে আরেকটা কনসার্নিং পয়েন্ট রয়েছে, যেটা আমি ভালো করে এখন ডিসকাস করব। যেটা আমার চিন্তা ভাবনা স্টিল নাও এইটাতে আছে, যে এইটা তো ফার্স্ট ওয়েভ, এটা আমি ক্লিয়ার হয়ে গেছে, এইটা ফার্স্ট ওয়েভ। এই যে এইটাকে থার্ড ওয়েভ ভাবছি, এটা থার্ড ওয়েভ নয়, এটা হচ্ছে এ বি সি প্যাটার্ন। এটার প্রবাবিলিটি কিন্তু আছে, আমি এটা মার্কিং করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা এ বি সি প্যাটার্ন, এ বি সি, এটা এ বি সি প্যাটার্নও হলেও হতে পারে। তার কারণ হচ্ছে যে এইখানে যে বি ওয়েভটা হয়েছে, সেই বি ওয়েভে কিন্তু আমরা 3টে মাত্র স্ট্রাকচার পাচ্ছি। এখানে কিন্তু 5টা স্ট্রাকচার পাচ্ছি না। এখানে 1 2, এটা 3, ব্যাস শেষ। 1 2 3টে লেগ পাচ্ছি। হ্যাঁ, এবার বাই চান্স যদি এর ভেতরে কোনো লেগ বানিয়ে এটা 5টা ওয়েভে কমপ্লিট করে দেয়, সেটা মার্কেট সেটা আগামী দিনে বোঝাবে, তাহলে আমরা এটাকে থার্ড ওয়েভ ধরে নিতে পারবো। কিন্তু যতক্ষণ না এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এটাকে এবিসি আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা এবিসি। এখানে আরেক ইনার মার্কিংটা করে দিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ইনার মার্কিংটা, এই যে এখানে ফার্স্ট সেকেন্ড, এটা পুরোটা থার্ড কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে 3টে লেগে হয়েছে, 3টে লেগের মধ্যে এখানে 1 2 3 4 5, এখানে একটা এ বি সি প্যাটার্ন করে টোটাল একটা বি স্ট্রাকচার কমপ্লিট করেছে, যেটা 3টে লেগে হয়। আর এখানে দেখুন 5 লেগ, এখানেও একটা 5 লেগ আছে। 5 লেগ কীরকম আছে দেখিয়ে দিচ্ছি। এইটা যে সি ওয়েভ বলছে, সি ওয়েভে 5 লেগ আছে, 1 2 3 4 5, প্রপার 5 লেগে গেছে, খুব স্পিডে গেছে এই মুভটা। জেনারেলি সি ওয়েভ খুব স্পিডে হয়।
যেটাকে আমরা ইম্পালসিভের মতো ভেবে ফেলি অনেক সময়। আর যেখানে এখানে অনেকে ট্র্যাপ হয়ে গেছে, আপনার এক্সপায়ারির দিনে হয়তো লং পজিশন ক্যারি করেছে, ফ্রাইডেতে পুরো ট্র্যাপ করে নিয়েছে। যারা স্টপ লস লাগিয়েছিল বেরিয়ে গেছে, কিন্তু স্টপ লস যারা লাগায়নি বা মানে একটু হাই লং পজিশন ক্যারি করেছে, আইদার তাদের স্টপ লস হিট হয়েছে, তারা লসে বসে আছে হিউজ। তো মার্কেট এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। তার মানে কি? তার মানে আমরা যেটাকে আমরা যে এই এরিয়াটাকে ফার্স্ট ওয়েভ ভাবছি, আমি মার্কিং একবার করে দিচ্ছি, এই এরিয়াটাকে ফার্স্ট ওয়েভ ভাবছি। এটা কিন্তু থার্ড স্ট্রাকচারের কথা বলছি, থার্ড স্ট্রাকচারে এটা ফার্স্ট ওয়েভ, এটা সেকেন্ড ওয়েভ। সেকেন্ড ওয়েভ কিন্তু এখানে তৈরি হয়েছে, সরি, সেকেন্ড ওয়েভ কিন্তু এখানে তৈরি হয়েছে। তার কারণ সেকেন্ড ওয়েভ তৈরি হয়েছে এখানে, এ বি সি প্যাটার্ন, এখানে সেকেন্ড ওয়েভ কমপ্লিট করে এটার কিন্তু থার্ড লেগে যাচ্ছে, আর আগামী দিনে কিন্তু স্পিড বাড়াবে। তার কারণ কি? এইটা যদি এবিসি স্ট্রাকচার হয়, যেটা আমি ভাবছি, সেটা যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু এটা সি ওয়েভ ফেলিওর আর বি ওয়েভ এক্সটেন্ডেড। জেনারেলি এক্সটেন্ডেড প্যাটার্নে যেখানে বি ওয়েভ এক্সটেন্ডেড আর সি ওয়েভ ফেলিওর হয়ে যায়, সেখানে যে নেক্সট লেগটা হয়, সেই লেগটা মোটামুটি বি ওয়েভের 161.8%-এর উপরে যায়। মানে মানে আমি যদি এখানে ক্যালকুলেট করে দেখি যে আপনাদের আরো ক্লিয়ার করে, আমি ফিবোনাচি লাগিয়ে আরো ক্লিয়ার করে দেখিয়ে দিই। অনেকটা লার্নিং ভিডিও আছে, মন দিয়ে দেখবেন অ্যাটলিস্ট। এই দেখুন, এখানে প্রপার টার্গেট আসছে 24,000, মানে এই যে লেগটা মিনিমাম টার্গেট আছে এই জায়গাটা 24,100, 24,100, এই জোনটাকে টার্গেট এসে যাবে ইজি, যদি এটা এবিসি স্ট্রাকচার ক্লিয়ার করে দেয় মার্কেট। এবার সেটা কখন ক্লিয়ার হবে, এই জিনিসটা ক্লিয়ারেন্স কিভাবে আসবে, এটা আমি আগে বলে দিই। সবার প্রথম আমি এই মার্কিংগুলো এই মুহূর্তে মুছে দিচ্ছি, আমি বোঝানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি এগুলো মুছে দিই এবার ক্লিয়ার একটা আপনাদের সিগনালিং, কোন সিগনালে কি বুঝবেন সেটা বোঝানোর জন্য এটা আমার এবার ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তো চলুন, যদি দেখেন যে মন্ডে টিউসডের মধ্যে মার্কেট এই জোনটাকে ওপরে ক্রস করার চেষ্টা করেছে, তাহলে কিন্তু আমি যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে এর নিচেও যাচ্ছে না, বা ধরুন এই এরিয়ায় খুললো, মন্ডেতে এই এরিয়ায় খুললো এবং খুলে ধীরে ধীরে বা স্পিডে ওপরে যাওয়ার চেষ্টা চলছে, এই জোনটাকেও প্রথমে ক্রস করলো, এই জোনটা ক্রস করলেও কনফিউশন আসবে না। কিন্তু যদি আস্তে আস্তে এই জোনটাকেও ক্রস করার চেষ্টা করে, তাহলে কিন্তু অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এইটা এবিসি স্ট্রাকচার, যেটা আমরা ভাবছি এবিসি, যেখানে সি ফেলিওর, সেটা কিন্তু নয়। এটা কিন্তু টোটাল একটা ফিফথ ওয়েভ কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমরা যে উপর থেকে যে স্ট্রাকচারটা চলে এসেছিল, সেখানে কিন্তু ফার্স্ট ওয়েভ এক্সটেন্ডেড, থার্ড ওয়েভ আর থার্ড, ফোর্থ, ফিফথ, তাহলে ফিফথ ওয়েভ এইখানে এই এরিয়া টোটাল ফিফথ ওয়েভ তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য সিগন্যালিংটা কি, যে মার্কেট এর থেকে, আর একটা জিনিস, মার্কেট যদি নিচেও খোলে, অ্যাটলিস্ট 40 থেকে 50 পয়েন্ট যদি নিচেও খোলে, তাহলেও এটা ক্লিয়ার অলমোস্ট যে এইটা কিন্তু এবিসি প্যাটার্নে হয়ে যাবে, বা এখান থেকে হালকা হালকা বাউন্স দিয়ে আবার নিচে চলে আসবে, কিন্তু খুব একটা বেশি বড় বাউন্স দেবে না। আর যে ম্যাক্সিমাম বাউন্সটা হতে পারে এই এরিয়ার আশেপাশে যেতে পারে, বা এই জোনটাকে আশেপাশে রিটেস্টিং হতে পারে, এর বেশি কিন্তু বাউন্স আসবে না। আর সেখানে টাইমও নিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই জোনটাকে ওপরে ক্রস করার চেষ্টা করে 24,630, তাহলে কিন্তু জেনে রাখবেন আমরা কিন্তু 24,900 এবং 900 জোন ক্রস করলে একবার 25,000-এ ইজিলি একবার যেতে পারি। আর জেনারেলি যেহেতু ফার্স্ট ওয়েভ আমরা এক্সটেন্ডেড দেখেছি, যেখানে প্রপার 5টা ওয়েভ আমরা কিন্তু প্রপার বোঝা গেছে, সেগুলো ফার্স্ট ওয়েভ এক্সটেন্ডেড। ফার্স্ট ওয়েভ এক্সটেনশনের রুল হচ্ছে, যখনই সেটা টোটাল কমপ্লিট হয়, সেই এক্সটেনশনে টোটাল জায়গাটা কমপ্লিট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পুরো কমপ্লিট হয়ে গিয়ে যখন টোটাল স্ট্রাকচারে একটা কারেকশান হয়, সেই কারেকশান জেনারেলি সেকেন্ড ওয়েভের প্রাইস জোন অবধি যায়। সেকেন্ড ওয়েভের প্রাইস জোন বলতে মোটামুটি এই 250 বা 200-এর জোনের আশেপাশে, 25,200 জোন। আর যদি আমার যেটা চিন্তা ভাবনা, যেটা আমি চাই, যে এখানে ফার্স্ট হয়ে গেছে, এটা সেকেন্ড, এটা এবিসি প্যাটার্নের আন্ডারে, বি ওয়েভ যেহেতু এক্সটেন্ডেড, সি ওয়েভ পুরোপুরি ক্রস করতে পারে, সি ওয়েভ ফেলিওর হয়ে গেছে। তো সি ওয়েভ ফেলিওর হয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু ফার্স্ট মুভ আগামী দিনে হলে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা 24,100 এবং ইভেনচুয়ালি আস্তে আস্তে নিচের দিকে প্যাটার্ন ধীরে ধীরে বানাবো।
তাহলে ক্লিয়ার হলো যে নিফটিতে যদি মানডেতে দেখেন যে 50 পয়েন্ট 60 পয়েন্ট নিচে খোলে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে এটা এবিসি প্যাটার্ন। আর যদি যদি এই জোনেই খুলে যায়, ধরুন এই 350 360 জোনেই খুলে যায়, খুলে ধীরে ধীরে ওপরে কাটার চেষ্টা করে, আর এই জোনটাকে কেটেও ওপরে গিয়ে ওপরে চলে যায়, আর ফাইনালি এই ক্রসটা এই জিনিসটাকে স্টপ লস দেখে যারা এখন শর্ট পজিশন রাখে আছে যাদের, তারা কিন্তু এই জোনটাকে স্টপ লস দেখে কিন্তু কাজ করবে অতি অবশ্যই। এর ওপরে যেন কখনোই শর্টিংয়ে যেন না থাকো, পরিষ্কার বলে দিলাম। এর ওপরে যেন শর্ট পজিশন কোনো না থাকে, একটুখানি সাইড হয়ে বসো, পরবর্তীকালে অপরচুনিটি অনেক আসবে, বা ছোটোখাটো লং পজিশন তখন চিন্তাভাবনা করা যেতে পারে। আর যদি 40 60 পয়েন্ট নিচে খোলে বা এই জোনটায় খুলে ধীরে ধীরে নিচের দিকে কাটে, আস্তে আস্তে ওপরে গিয়ে আবার নিচে কাটে, ধীরে ধীরে নিচে কাটে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিন্তু এই যে এবিসি প্যাটার্নটা করেছি, এখানে ড্র করেছিলাম, সেটা কিন্তু সেটা কিন্তু ইনট্যাক্ট হয়ে যাবে, সেটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা থার্ড লেগে যাচ্ছি, এটা পরিষ্কার হয়ে যাবে। এবার চলুন ব্যাঙ্ক নিফটিতে যাওয়া যাক। ব্যাঙ্ক নিফটি কি বলছে? ব্যাঙ্ক নিফটিও সেম সিচুয়েশনই রয়েছে। ব্যাঙ্ক নিফটিও দেখুন, আমরা ব্যাঙ্ক নিফটিতে আমি বলেছিলাম এখানে এখানে যে এবিসি স্ট্রাকচার আমি প্রথমে ড্র করেছিলাম, এবিসি, এটা কমপ্লিট করে আমরা এটা থার্ড লেগে রয়েছে। এবার থার্ড লেগে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু এটা ক্লিয়ার যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এটা কিন্তু একটা ফার্স্ট লেগ কমপ্লিট করে ফেলেছে। তো এখানে আমার সন্দেহ রয়েছে, ওই জন্য আমি এটা শুরুতেই বললাম যে মার্কেট কিন্তু নিফটি হোক ব্যাঙ্ক নিফটি হোক দুজনেই যেহেতু ওভারসোল জোনে আছে, এখান থেকে যদি বাউন্স ওপরের দিকে যায়, বা ব্যাঙ্ক নিফটিতে আমি এখন এই জোনটা খুব ইম্পর্টেন্ট, এই এরিয়াটা যেটা বাউন্স ওপরে ওপরে নিয়েছিল এই জোনটা। ব্যাঙ্ক নিফটিও কিন্তু এই যে ফোর্থ লেগটা দেখুন, সেকেন্ড ওয়েভের এতে ঢুকে গেছে, টেরিটরিতে ঢুকে গেছে। তো এখানে যদি এই জোনটাকে ক্রস করার চেষ্টা করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকেও শর্টিংয়ের জন্য একটুখানি সাইড হয়ে থাকবেন, শর্টিং করার চিন্তা ভাবনা করবেন না। এই জোনটা 55,600 এর জোনটা যদি ক্রস করার ধীরে ধীরে চেষ্টা করে, আর যদি এই এরিয়ার আশেপাশে থেকে ধীরে ধীরে আবার নিচে গ্রাইন্ড করার চেষ্টা করে, তাহলে জানবেন এটা এক্সটেন্ডেড ওয়েভ বানাচ্ছে, ধীরে 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 নিচে যাচ্ছে। ব্যাঙ্ক নিফটিতে বাউন্স তুলনামূলক বেশি হলেও হতে পারে, কিন্তু নিফটিতে বাউন্স যদি হয় তো সেই জোনটা বলে দিয়েছি, যে মোটামুটি ওই খুব বেশি বাউন্স হলে 200 জোন, আর নর্মাল বাউন্সে মোটামুটি 900 950 জোনের আশেপাশে যেতে পারে, যদি এটা টোটাল একটা লেগ কমপ্লিট হয়ে থাকে, পাঁচটা ওয়েভের যদি লেগ পুরো কমপ্লিট হয়ে থাকে স্ট্রাকচারে, যেটা ফার্স্ট ওয়েভ এক্সটেন্ডেড। তো এইখানে এখানে আমরা থার্ড লেগে আছি, এরপর ফোর্থ হবে, দেন ফিফথ। তো এইখানে একটা পজিশন রয়েছে যে এই লেভেল টু লেভেল ট্রেড করার, এখানে কিন্তু টোটাল একটা 5টা লেগ আমরা দেখতে পাচ্ছি। এবার বক্তব্য যে এর নিচে যদি খোলে বা এই নিচে থেকে উঠে আবার উপরে যদি যাওয়ার চেষ্টা, হ্যাঁ যেতে পারে, নো ডাউট ব্যাঙ্ক নিফটিতে এটা হতে পারে। কিন্তু ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ না এই জোনটাকে ক্রস করছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বুলিশ হওয়া যাবে না, বুলিশ সিনারিও করার দরকার নেই। এই জোনটাকে ক্রস হতে দিন, তারপরে মার্কেট নিফটিতে আবার বুলিশ হবেন। এই জোনটার জন্য অ্যাটলিস্ট টার্গেট করা যাবে, মিনিমাম এই জোনটা টার্গেট করা যেতে পারে ইজি, এই জোনের আশেপাশে ইজি যেতে পারে। আর আমরা একটা রিট্রেসমেন্ট লাগিয়ে দেখে নিই, এই টোটাল লেগের ওপর একটা রিট্রেসমেন্ট লাগিয়ে দিই, দাঁড়ান একটু 15 মিনিটসের চার্টে করে দিই। রিট্রেসমেন্টে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে ম্যাক্সিমাম কতটা রিট্রেসমেন্ট ম্যাক্সিমাম করলেও করতে পারে। যদি এখানে ধরুন এখানে আমার ফিফথ লেগ শেষ হয়ে গেছে, তো মোটামুটি 55,000, এক সেকেন্ড, 55,800 জোনটা অবধি মোটামুটি যেতে পারে, আর ম্যাক্সিমাম যেতে পারে 56,000 জোন। তো এই দুটো লেভেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, 56,000 আর 55,800, এই জোনের আশেপাশে রিট্রেসমেন্ট হয়ে আবার নিচে যেতে পারে। আর যদি এক্সট্রাঅর্ডিনারি কেসে যদি এটা এ বি সি স্ট্রাকচার হয়ে যায় সেটা আলাদা বিষয়, সেই জায়গায় এখন যাচ্ছি না, কারণ নিফটিতে যেহেতু ইম্পালসিভ স্ট্রাকচার রয়েছে, তো ব্যাঙ্ক নিফটি আস্তে আস্তে ইম্পালসিভ স্ট্রাকচার তৈরি করতে পারবে, এই মানে এই প্রবাবিলিটিটাও ভাবাটাই স্বাভাবিক, এই প্রবাবিলিটি ভেবে চলাই উচিত। হ্যাঁ, যদি এক্সট্রাঅর্ডিনারি কেস কখনো হয়, তার জন্য বলেছি, আর এই প্রথমে বললাম যে এই 55,600 উপরে তো শর্ট পজিশন রাখবেন, দেখবেন ওয়াচ করবেন মার্কেট কি করছে, দেন চিন্তা ভাবনা করবেন। যদি হ্যাঁ ধীরে 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 এই জোনটাকে ক্রস করে, তখন বুলিশ পজিশন নেবে, ছোট 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 বুলিশ পজিশন নিয়ে উপরের দিকে খেলা যাবে, তখন তো হিসাব আলাদা। কিন্তু যতক্ষণ না ক্লিয়ার করছে মার্কেট, শুধুমুধু শর্ট পজিশন
হোল্ড করেও লাভ নেই, এই জোনটা কেটে গেলে শর্ট পজিশন হোল্ড করেও লাভ নেই। আর এই পজিশনের ওপরে লং পজিশন ছোট ছোট করে করবেন, তারপরে দেখা যাবে। তো মোটামুটি ব্যাংক নিফটি নিফটি নিয়ে আমরা মোটামুটি ডিসকাশন করে দিয়েছি। এবার কিছু স্টকস নিয়ে আলোচনা করে নিই। তো স্টকসে সবার আগে টাটা স্টিল, আমি দেখি মোটামুটি চার্টে টাটা স্টিল দেখুন গ্রাইন্ড করছে কন্টিনিউয়াসলি। টাটা স্টিলে কোনো পজিশন, আমার একটা সমস্যা হচ্ছে যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটি আমি যেভাবে পড়ার এক্সপেক্ট করেছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু কোনো স্টকই সেরকমভাবে ফল হয়নি এখন অবধি। মানে রিয়েল বিয়ারিশনেস যদি যতক্ষণ না ব্যাংক নিফটি শো করবে ততক্ষণ, কারণ মার্কেটকে নিয়ে যেতে তো ওপরে ব্যাংক নিফটি বেশি হেল্প করেছে। তো সেক্ষেত্রে ব্যাংক নিফটি যদি না নিচের দিকে নিয়ে যায়, মানে ব্যাংক নিফটি নিজে যদি নিচের দিকে না যায়, তাহলে নিফটিকে কে নিয়ে যাবে? নিফটিও একদম সাইডওয়েজ হয়ে থাকবে। তো ওইখানে একটা কনসার্নিং পয়েন্ট আছে, ব্যাংক নিফটিতে নিচে যাওয়াটা দরকার। আর আর এবার একটা বলে রাখি, আরেকটা জিনিস আমি ডিসকাশন করা উচিত বলে দিই, যে কন্টিনিউয়াসলি আমরা যে 6 উইকস ধরে দেখছি যে মার্কেটে ফল হচ্ছে, ঠিক কথা, কিন্তু ফলের মধ্যে কিন্তু স্পিড নেই। কেউ যদি বলে হ্যাঁ ইয়েস 6 উইকস কন্টিনিউয়াস রেড ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু 6 উইকসের মধ্যে 6 উইক কন্টিনিউয়াস রেড ক্যান্ডেল বানিয়েছে ঠিক কথা, কিন্তু এরকম বড় রেড ক্যান্ডেল বানায়, এরকম বড় রেড ক্যান্ডেল যদি বানায় তবে আমরা ক্লিয়ার হয়ে যাব যে ঠিক আছে আমরা একটা বিয়ারিশ ফেজে রয়েছি। তা সেই বিয়ারিশ ফেজ তো তৈরি হচ্ছে, ঠিক কথা, কিন্তু সেখানে একটা মানে ওই খিচ রয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে স্পিড নেই। মানে যে কোনো ট্রেন্ড যখন নতুন শুরু হয়েছে কিন্তু একটা স্পিড থাকা দরকার, সেই স্পিডটা নেই। মার্কেট কি সেই ট্র্যাপিংয়ে কোনো রকম আপসাইডের মানে নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছে যাতে বুলদের ট্র্যাপ করতে পারে সেই জন্য, নাকি না মানে কনফিউজিং করে রাখতে চাইছে সবাইকে, বা বিয়ারিশ লোকেদেরও কনফিউজিং করে রাখতে চাইছে যে হ্যাঁ কোনো স্পিড নেই, পরবর্তীকালে হঠাৎ করে একটা বড় নিউজের কারণে নিচে বড় একটা ক্যান্ডেল চলে আসবে। তো মার্কেটের সেই সেন্টিমেন্টটা বোঝা এখনো ক্লিয়ার হচ্ছে না। আমার তো বই পরিষ্কার ক্লিয়ার আসছে না, অন্য কেউ অন্য রকমভাবে ভাবতে পারে, আমার এখনো ক্লিয়ারিটি আসছে না। তো আমরা এখন লং শর্ট দুটো মিলিয়ে কাজ করা যাবে। স্টকসে যেসব স্টকসে ছোটো ছোটো বাইং ট্রেড আসছে টুকটাক বাইং করে, কারণ স্টকসেও বাইং ট্রেড আসছে ঠিক কথা, কিন্তু খুব সিলেক্টিভ পকেটসে। রিসেন্টলি টাটা মোটরসে দেখুন খুব সুন্দর বাউন্স এসেছিল, পজিশনও ঠিকঠাক ছিল, কিন্তু বাউন্সটা সাস্টেন করেনি, নিচে চলে এলো। কি করবেন আপনি, ট্রেড কীভাবে করবেন? আপনার দেখুন, এই দেখুন এয়ারটেলে আমি ট্রেড দিয়েছিলাম, মনে আছে এয়ারটেলের ট্রেড? দেখুন এয়ারটেলে অবস্থা, টিকে থাকতে পারলো না। কিন্তু যেভাবে এই জায়গায় টাইম কাটিয়েছে, বা এই জায়গায় আমার এই দেখে স্টপ লস বারবার হিট করে, আমি বলেছিলাম এই জোনের ওপরে স্টপ লস, কিন্তু এই দেখুন এইখানে ওপরে যেতে পারিনি, এই এরিয়া থেকে নিচে খুব গ্যাপ ডাউন হয়ে রেজাল্ট খারাপ এসেছিল আই থিঙ্ক, তো রেজাল্ট খারাপের কারণে নিচে পড়ে এসছে। মোটামুটি এই জোনটা ইজিলি টার্গেট আছে আপাতত। তো ভারতী এয়ারটেল খুব স্ট্রং ছিল, ভারতী এয়ারটেলও ধীরে ধীরে ক্র্যাক ডাউন হওয়া শুরু করেছে। এইচডিএফসি ব্যাংকে দেখি, এইচডিএফসি ব্যাংক কি করছে। এইচডিএফসি ব্যাংকেও হালকা ক্র্যাকডাউন দেখা গেছে। এইচডিএফসি ব্যাংকে একটু স্ট্রাকচারটা দেখি তো কি করছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকেও স্ট্রাকচার তো বিয়ারিশ আছেই। 1 আওয়ারে চার্টে দিই তাহলে আরো ক্লিয়ার। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এখানে ফিফথ। হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকও একটা 5টা স্ট্রাকচার বানাচ্ছে, তো এখানে ফিফথ স্ট্রাকচারে আছে। তো এখানে আরো একটু নিচে গিয়ে এখান থেকে বাউন্স হলেও হতে পারে, বাউন্সের প্রবাবিলিটি আসছে, কিন্তু এটা কিন্তু একদম অস্বীকার করা যাবে না। যদি খুব যে গ্যাপ ডাউনও খোলে তাহলেও একটা বাউন্স আসতে পারে। তো দেখতে পারেন ব্যাংক নিফটি কিন্তু মান্ডেতে উইক থাকলেও থাকতে পারে একটু, ব্যাংক নিফটি উইক থাকলে অসুবিধা নেই, কিন্তু ব্যাংক নিফটিকে হোল্ড করার জন্য আইটি ফাইটি হোল্ড করে দিতে পারে। শুধু এইটা খেয়াল রাখবেন, নিফটি যদি বাই চান্স 50 পয়েন্টসও নিচে খোলে, 50-60 পয়েন্টস নিচে খোলে, মানে যে এরিয়া ক্লোজ হয়েছে তার থেকে 50-60 পয়েন্ট 80 পয়েন্টস নিচে খোলে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ওটা এবিসি স্ট্রাকচার যেটা মার্কিং করি সেটা কিন্তু প্রপার ক্লিয়ার হয়ে যাবে, বারবার বলে রাখছি। আর যদি ফ্ল্যাট হয়ে খোলে বা যে জোনে ক্লোজিং হয়েছে ওরই আশেপাশে খোলে, তাহলে কিন্তু একটা সন্দেহের জায়গা রয়েছে। শর্ট পজিশনগুলোকে নিয়ে কিন্তু খুব সাবধানে স্ট্রিক্ট স্টপ লস রেখে কিন্তু কাজ করবে। এইচডিএফসি ব্যাংকে তো মোটামুটি নিচের দিকে স্ট্রাকচার আছে আপাতত, তো
দেখা যাক, এই এরিয়া স্টপ লস দেখে নিচের দিকে ভাবা যেতে পারে। স্টপ লসটা এই জোনের আশেপাশে, 2000-এর আশেপাশে স্টপ লস। আইসিআইসি ব্যাংক কি করছে দেখি। আইসিআইসি ব্যাংক, আইসিআইসি ব্যাংকও স্ট্রাকচার নিচের দিকেই বানাচ্ছে ধীরে ধীরে। ফল মেজর ভাবে ফল আসেনি সেরকম ভাবে, কিন্তু মোটামুটি নিচের দিকে স্ট্রাকচার বানাচ্ছে। যে স্পিডে ওপরে গেছিল সেই স্পিডে নিচে নামছে না, স্পিড নেই, যেটা আমার সব থেকে কনসার্নিং পয়েন্ট। মার্কেটে যখন কোনো ফাস্ট মুভমেন্ট নিচের দিকে হবে, ফার্স্ট সিগন্যালিংটা ওখানেই তখন পাওয়া যাবে যে হ্যাঁ আমরা কোনো একটা বড় খারাপ ফেজে ঢুকছি কিনা বা কিছু অন্য ডাউন সাইকেলে আসছি কিনা। তো সেটা এখনো ক্লিয়ারিটি আসেনি, কিন্তু স্টকসের মধ্যে ছোট 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 পকেটস, যেমন জিন্দাল স্টিলস দেখুন 2.5% নিচে ডাউন হয়েছে, খুব স্ট্রং স্টক কিন্তু জিন্দাল স্টিল 2.5% নিচে ডাউন। সব স্টকই ফ্রাইডেতে টুকটাক টুকটাক নিচে নিচে ডাউন হয়েছে। অ্যাক্সিস ব্যাংকও ডাউন হয়েছে। আমি যদি কিছু, হ্যাঁ ইমামি নিয়ে ডিসকাস করি। এই দেখুন ইমামির স্ট্রাকচারটা কিরকম। ইমামি তো পুরো পুরো লোককে টুপি পরানোর মতো কাজ করছে দেখুন। ইমামির স্ট্রাকচারটা কিরকম, এখানে টোটাল বোঝা যাচ্ছে যে এটা টোটাল এবিসি এবিসি ফর্মে যাচ্ছে। এই যে ওপরে গেল, ওপরে গিয়ে হাইটা ক্রস করলো, কেউ ভাবলো যে হ্যাঁ বুলিশ মার্কেট ইমামি উপরের দিকে যাবে, এখানে নিয়ে বাই করে ফেসে গেল, পুরো বাই করে ফেসে গেল। আবার এখানে রিট্রেসমেন্ট নিচ্ছে, আবার হয়তো একটা এবিসি স্ট্রাকচার বানিয়ে আবার উপরে যেতে পারে, আবার নিচে যেতে পারে। তো এটা কনফিউজিং, মানে এখানে মানে একদম স্পেসিফিক ফার্স্ট মাইন্ডে, হ্যাঁ যখন একটু প্রপার 5% 6% পাচ্ছি নিয়ে বেরিয়ে যাও, 10% পাচ্ছি একদিনে পেয়ে গেলাম বেরিয়ে যাব, মানে খুব ফাস্ট কাজ করতে হয় মার্কেটে কাজ করতে গেলে। এবং যারা খুব প্রো লেভেল 10 বছর 5 বছর মিনিমাম এই এরিয়ায় কাটিয়েছে, মানে এই শেয়ার মার্কেটে কাটিয়েছে, তাদের জন্যই এই মার্কেট এই মুহূর্তে ঠিকঠাক, মানে তারা ঠিকঠাক তবুও কাজ করে টুকটাক কিছু করে বেরোতে পারবে। আর নাহলে এই মার্কেট পুরো একদম পেনফুল, মানে খুবই পেনফুল মার্কেট। যারা 2023 বা 2022-এ এই মার্কেটে ঢুকেছে, 22-23-এর আশেপাশে, তাদের কাছে যে মার্কেট, তারা যে মার্কেট দেখেছে এই মার্কেট পুরোপুরি উল্টো তার। আমরা এর আগে দেখেছিলাম যে মার্কেটে যখন কারেকশন আসতো বা নিচের দিকে ডাউন ডাউন ছোট ছোট কারেকশনের যে ডাউন ট্রেন্ডগুলো হতো ছোট ছোট, তো ডাউন ট্রেন্ড অ্যাকচুয়ালি বলা যায় কারেকশনগুলো যখন আসতো তখন খুব ফাস্ট আসতো, আর ওপরের দিকে যখন যেত খুব ধীরে 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 ধীরে। এখন আমার নিউ নর্মাল হয়েছে যে এখন মানে উপরের দিকে যাচ্ছে ফাস্ট, কিন্তু নিচের দিকে আসতে খুব ধীরে 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 ধীরে, আসতেই চাইছে না। আম্বুজা সিমেন্ট, সিমেন্টে ভালো মুভ আছে। সিমেন্টে একটা বলে রাখিস, র্যামকো সিমেন্ট আমার চোখে পড়েছিল। র্যামকো সিমেন্ট খুব ভালো, কিন্তু নিচের দিকে ব্রেকডাউন হয়েছে, কিন্তু এই শেয়ারটাকে আমি বলবো লং টার্মের জন্য, কেউ যদি লং টার্মের জন্য দেখে এই শেয়ারটাকে, নিচের দিকে পেলে বা এই এরিয়ার আশেপাশে 200 DM এর আশেপাশে বা এই জোনটার আশেপাশে 1000-এর আশেপাশে যদি পাওয়া যায়, এই জোনটার আশেপাশে, এই জোনটা এখন বাইং জোনে এসে গেছে অলরেডি, কিন্তু মোটামুটি এই এর আশেপাশের জোনে মোটামুটি ধীরে ধীরে এসআইপির মতো করে বাই করা যেতে পারে। কারণ এইটা একটা অনেক দিন ধরে এটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার তৈরি করেছে। ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে, আর সেকেন্ড ওয়েভে হয়তো 900-এর জোন বা এই এরিয়া আসতে পারে কারেকশানে। আমি যদি লং টার্ম স্ট্রাকচার দেখাই, বহু দিন ধরে এটা কারেকশন করছিল র্যামকো সিমেন্ট। 2000, আই থিঙ্ক, আমি যদি এখানে টাইমটা দেখাতে চাই ক্লিয়ারলি, 2016, 2018 থেকে, 2018 থেকে অলমোস্ট হয়ে গেল 2025-এ গিয়ে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটটা তো সাস্টেন করেনি, সেখান থেকে নিচে চলে এসছে। তা মোটামুটি 7 বছর তো হয়ে গেছে, আর মোটামুটি 1 বছরের মধ্যে এর মধ্যে একটা বড় মুভ আসতে পারে মোটামুটি। তো এই স্টকটাকে লং টার্মের জন্য দেখা যেতে পারে। কেউ যদি র্যামকো সিমেন্টকে বাই করতে চায়, আমার কোনো রেকমেন্ডেশন নেই, আবার নিজের এতে বাই করবেন। লং টার্মের স্টক জেনারেলি বড় কারেকশন, যখন যে কোনো স্টক যখন বড় টাইম ফ্রেমের কারেকশন থেকে বেরোচ্ছে, বা বা আমরা ধরুন জেনারেলি স্টক লং টার্মের স্টক চুজ করি যারা, যেসব শেয়ার আর ডেইলি 200 DM বা উইকলি 200 DM এর আশেপাশে থাকে, সেই স্টককে আমরা জেনারেলি পিক করার চেষ্টা করি। বড় লার্জ কারেকশন মানে 5 ইয়ার্স 8 ইয়ার্স এরকম কারেকশন থেকে যখন সে ধীরে 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 উপরের দিকে যাচ্ছে এই মানসিকতা নিচ্ছে, তো এটাকে লং টার্মের জন্য দেখতে পারেন, খুব ভালো শেয়ার। আরও যদি বলি এশিয়ান পেন্টস, এশিয়ান পেন্টসও ধীরে 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 মুভমেন্ট নিচ্ছে। এশিয়ান পেন্টস আমি বাই কল দিয়েছিলাম একবার, আমি বলেছিলাম ইন্টারডেতে যেটুকু আসে নিয়ে বেরিয়ে যাবেন, কারণ মার্কেটের সেন্টিমেন্ট তখন মনে হচ্ছিল আরও নিচে যেতে পারে। তো যাই হোক, নিচেও গেছে আবার উপরেও চলে এসছে।
তো এর মধ্যে প্রবাবিলিটি আছে, যেহেতু এত বড় একটা ক্র্যাক হয়েছে, একটা বাউন্স এখনো পর্যন্ত সেরকম প্রপার বাউন্স আসেনি অন্যান্য স্টকের থেকে। তো এই গ্যাপটা ফিল করতে একবার উপরের দিকে গেলেও যেতে পারে। এই গ্যাপটা, এই যে একটা গ্যাপ গেছে, এই গ্যাপটা ফিল করতে উপরে যেতে পারে রিট্রেসমেন্টে। মানে আমি বলছি না ডাউন সাইকেল কত শেষ হয়ে গেছে বা এটা লং টার্মের জন্য বাই করুন, আমি সেটা বলছি না। শর্ট টার্মের জন্য এটা দেখা যেতে পারে। আর যদি কেউ লং টার্মের দিকে এই শেয়ারটা দেখে, লং টার্মে ভালো, তার কারণ হচ্ছে আমরা জেনারেলি লং টার্মের শেয়ারকে এইসব জন্যই বাই করার চেষ্টা করি। মান্থলি চার্টে যদি আমি এটা যাই, মান্থলি চার্টে 100 ডিএমএ লাস্ট কবে গেছিলো এই শেয়ারটা, মান্থলি চার্টে 100 ডিএমএ যায়নি কোনোদিন। মানে এটা এইসব শেয়ারকে এই এরিয়ায় বাই করা মানে আমি মনে করি স্টিল, মানে চোরি কা মাল জো মিলতা है ले लो लपेट लो, ব্যাপারটা এরকম। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি এর মধ্যে একটা টাইম সাইকেল, টাইমটা একটা ম্যাটার করে, টাইমটা কত সময় অবধি যে কারেকশন করবে সেটা একটা ম্যাটার করে। কারণ এখানে 2021 থেকে যদি আমি ধরি, মোটামুটি 2021 থেকে এখন চলছে 2025, তাই রাফলি মোটামুটি 2021 মানে 4 বছর হয়ে গেছে। তাই 4 বছর, মোটামুটি 4-5 বছর আমরা ধরি, 5 বছর পর যদি এর মধ্যে মুভ আসে, তো 2026 যদি মুভ আসে ভালো, আর তা নাহলে এ একবার উপরে, তাহলে এখানে আরও কারেকশন বাড়াবে আর এই 200 ডিএম এর আশেপাশে একবার যেতে পারে। কারণ যেভাবে কম্পিটিশান বেড়েছে এশিয়ান পেন্টস কোম্পানির ওপর, যে আগে তো একমাত্র এশিয়ান পেন্টস আর বার্জার পেন্টিং দুটো ছিল, এখন তো অনেক কোম্পানি ঢুকে গেছে, গ্রাসিম ফ্রাসিমও ঢুকে গেছে, বিড়লা কোম্পানি, ওই গ্রাসিমও তো বিড়লারা সব ঢুকে গেছে। তো এর কম্পিটিশান বেড়ে গেছে, তো চাই না, হতে পারে এটা মেজর কারেকশনও চলে যেতে পারে এটা। তো অপরচুনিটি আছে বাইং এখান থেকে, হয়তো একটা উপরের দিকে যদি, কথার কথা বলছি, কেউ যদি এই এরিয়ায় নিয়ে ধরো নিচে চলে এলো এই 1800-2000 আশেপাশে গিয়েও পরবর্তীকালে যদি 3034 এই যে হাই অবধিও যায়, তাহলেও 1000 পয়েন্টের মুভ খারাপ না, যথেষ্ট। তো এইসব শেয়ারে ওইসব মুভ, এই মুভই এক্সপেক্টেড, ওই হাই যাবে, তারপরে হয়তো হাইকে যদি ক্রস না করতে হবে আবার নিচে যাবে, তো একটা লং টার্ম কারেকশানে যেতে পারে। কিন্তু বাইং অপরচুনিটি আছে এইসব শেয়ারে, এইসব জায়গায় বাইং অপরচুনিটি আছে, এইটুকু বলতে পারি। তো মাদারসান বলে একটা শেয়ার আছে, খুব ভালো শেয়ার, লং টার্ম কারেকশানে চলছে, একটা উপরের দিকে মুভ দিয়েছিল 1 2 3 4 5, হ্যাঁ এটা একটা থার্ড লেগ কমপ্লিট করে ফোর্থ, এর মধ্যে একটা পোটেন্সিয়াল আছে আগামী দিনে। এই শেয়ারটাকেও খুব ভালোভাবে দেখা যেতে পারে, একটুখানি ওয়াচ করো এই শেয়ারটাকে। এখানে একটা ইম্পালসিভ ওয়েভ ফিল হচ্ছে, এখানে একটা সি ওয়েভের স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ এটা এ বি, আর একটু নিচে যেতে পারে, হয়তো এই জোনটাকে রিটেস্টিং করতে পারে ম্যাক্সিমাম টু, তো এই জোনটাকে রিটেস্টিং করতে পারে, এই জোনে বাই করা যেতে পারে। এই শেয়ারটা বাই করে কাজ করা উচিত আমার মনে হয়, এখানে সেলিংয়ের অপরচুনিটির দরকার নেই, এই শেয়ারটা খুব ভালো শেয়ার। এই জোনের আশেপাশে এলে বা এইখান থেকেও নেওয়া যেতে পারে ধীরে ধীরে, অসুবিধা নেই। তো উপরের দিকে মুভের জন্য এটা কাজ করা যেতে পারে, মাদারসান খারাপ না। কারণ এর মধ্যে একটা মেজর কারেকশন হয়ে গেছে, কেন বলছি এটা কারণ আছে, তা মার্কেট যখন ভালো ছিল তখন এর মধ্যে একটা মেজর কারেকশন হয়ে গেছে অলরেডি, এই যে এখানে একটা বড় কারেকশন হয়েছে, দেন এইখানে একটা বড় কারেকশন হয়েছে, তো এই দুটো ডবল, এখানে একটা কারেকশন, এখানে একটা, অলরেডি দুটো বড় বড় কারেকশন এর মধ্যে এসে গেছে। হ্যাঁ, এবার এইখান থেকে এই লেগটা এ বি সি করে আরো নিচে গেলে তাহলে একটা সন্দেহ আছে এখানে। এখানে সন্দেহটা সেটাই, যেটা যেটা আমার স্ট্রাকচারে, নিফটিতেও আমার একটা সন্দেহ, যেটা এটা এ বি সি নয়, তো সি স্ট্রাকচার এখানে 1 2 3 4 5, পুরো 5টা লেগে এর নিচে চলে যাবে, সেটা হতে পারে, অস্বীকার করা যাবে না। কিন্তু এই শেয়ারটা খুব ভালো লং টার্মের জন্য। তাহলে এবার যদি ধরুন 40 20 40 2 44, বা এখানে যদি সিওএ ফেলিওরও হয়, যদি এই এরিয়া অবধিও আসে, তাহলেও এখানে 90 থেকে 50 ইটস হিউজ। দরকার নেই বাইংয়ের, কোনো দরকার নেই, কনফিউজিং আছে। হ্যাঁ, এই জোনটাকে যতক্ষণ না ক্রস করছে, দাঁড়ান একবার বলে দিই, না লং টার্ম স্ট্রাকচার, ওই যে বললাম বড়ভাবে স্ট্রাকচার দেখলে কিন্তু অনেকটা চোখে ক্লিয়ারিটি এসে যায়। এই জোনটা নিচে কাটলে বিয়ারিস, এই জোনটা যতক্ষণ উপরে রয়েছে ততক্ষণ ধীরে ধীরে বাই করে ওই ইন্টারডেতে টুকটাক টুকটাক কাজ করা যেতে পারে, ব্যাস এইটুকু বলতে পারি, এর বেশি বলার দরকার নেই। বাইংয়ের এখন স্টক বলাও রিস্কি, মার্কেট যেভাবে নিচে যাচ্ছে, কখন কোথায় কি বড় মুভ নিচের দিকে দিয়ে দেবে, তারপরে সব এবিসি স্ট্রাকচার হয়ে গেল সব স্টকে, কোনো ইম্পালসিভ স্ট্রাকচারটাকে আবার এবিসিতে কনভার্ট করে দিল, তা আর এক খণ্ড হয়ে যাবে। এই দেখুন না, এই দেখুন
এখানে হিন্দালকো চার্টে একটা বলছি, হিন্দালকো চার্টে নিয়ে একটা জিনিস ডিসকাস করে দিই। এই যে উইকলি চার্টে নিয়ে যাচ্ছি এখানে, এই যে হিন্দালকো এইখানে হয়েছে, এইখানে একটা লেগ মেরেছে, এইখানে দেখে মনে হচ্ছে এটা একটা আইদার ফিফথ ওয়েভ আর এটা বি ওয়েভ, কিছু তো একটা ওয়েভ। যদি এটা ফিফথ ওয়েভ হয় তাহলে এখানে স্ট্রাকচার কমপ্লিট, এই এরিয়ার আশেপাশে আবার নিচে চলে আসবে। আর যদি এটা বি ওয়েভও হয় তাহলেও নিচে আসবে, তাহলেও এই জোনটার আশেপাশে একবার, এই জোনটার আশেপাশে একবার, আর এ প্লাস এই জোনটার আশেপাশে রিটেস্ট করতে পারে। তো কনফিউজিং আছে, মার্কেট পুরো কনফিউজ করে রেখেছে প্রত্যেকটা মানুষকে। কারণ এখানে একটা দেখুন, এক দুই একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত, না এখানে কিন্তু পাঁচটা ওয়ে কমপ্লিট করে গেছে, তাহলে এটা এবিসি হওয়ার চান্স হাই। তো এটা এবিসি আছে, এ বি, এটা টোটালটা সি স্ট্রাকচার। তাই এখানে আবার এই এক দুই তিন করে চার করে পাঁচ, মানে সি স্ট্রাকচারটা 5 ওয়েভে হবে। তো এখানে 5 ওয়েভে ধীরে 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 নিচে নামবে, সি ওয়েভ একটু টাইম নেয় বেশি। তো এই এরিয়ার আশেপাশে একবার আসতে পারে, ফেলিওর হলে তো ভালো, আরো 12 মুভ দিতে পারে, কিন্তু এই জোনটা আশেপাশে। ইভেন টাটা স্টিলও দেখাচ্ছি, টাটা স্টিলও এবিসি কেরম স্ট্রাকচার তৈরি করছে দেখুন। সমস্যাটা এইখানেই, মার্কেট ওপরে গেলেও মার্কেটের ওপরের দিকে এই দেখুন, এখানে এবিসি, এখানে এবিসি, এখানে 5টা লেগে নিচে মারবে, এই এরিয়ার আশেপাশে আসবে ম্যাক্সিমাম, এই এরিয়ার জোনটা এই এরিয়ার আশেপাশে। আমার এখানে লাইন লাগানো আছে, এর নিচে গেলে আমি ধীরে ধীরে এর মধ্যে ইনক্লুড করবো। যাক এইসব বলার দরকার, মানে বলে ফেললাম আজ করে, কিন্তু এই এরিয়াটা আমার জোনটাকে ইম্পর্টেন্ট জোন বলে এ করা আছে, মার্কিং করা আছে। এর নিচে গেলে আমরা ধীরে ধীরে আমার বাইং শুরু হবে, এই শেয়ারটা খুব ভালো শেয়ার আগামী ফিউচারের জন্য। তো যদি এখন ওপরে চলে যায় তাহলে কি আমি বাই করবো? না, বাই করবো এই এরিয়াটা ক্রস করে গেলে। আমি ওপরে বাই করবো, কি করব? 10 20 30 টাকা ওপরে নিতে হবে, কি করব? কিছু করার নেই। মার্কেট যদি তার স্ট্রাকচার ঘুরিয়ে ওপরে বুলিশ হয়ে যায় তাহলে আমাকেও করতে হবে। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ অবধি তো একটুখানি সাইডে থাকি, দেখি কি হচ্ছে মার্কেটে, বোঝার তো চেষ্টা করি। চলুন, ভিডিওটা আপাতত এখানে এন্ড করা দরকার। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো একটু ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। খুব ইম্পর্টেন্ট ভিডিও আজকে বানালাম আপনাদের জন্য। এবং যারা এলিয়েট ওয়েব শিখতে চায় আগামী দিনে আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করবেন। আমার আমার ওখানে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে টেক্সট করবেন আই ওয়ান্ট টু লার্ন এলিয়েট ওয়েব, সেখানে আমি আমার নাম্বার, আমি ডিটেলস দিয়ে দেবো। সো আপাতত এই পর্যন্তই, নমস্কার।